ইতিমধ্যে ফুটবল বিশ্বকাপের দুদিন পার হয়ে গেছে, দুটো ওপেনিং প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আগামীকাল সকালে আরও একটা ওপেনিং প্রোগ্রাম হবে, একগাদা খেলাও হয়ে গেছে। কিন্তু বিশ্বকাপ ফুটবলীয় অর্থে বলেন, উন্মাদনার অর্থে বলেন, এখনো কামড়টা বসাতে পারে নাই। আশা করা হচ্ছে যে আগামীকাল ভোর রাতে ব্রাজিলের ম্যাচটা দিয়ে হয়তো বিশ্বকাপ ফুটবলের জগতে প্রবেশ করবে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, স্পেন এই জাতীয় দলগুলো খেলা শুরু করলে সত্যি সত্যি সবসময় ফুটবল বিশ্বকাপ তার ফুটবলের প্রাণটা পায়। তো ব্রাজিলের খেলা দিয়ে আসলে সে প্রাণটা পাবে। এখন কথা হচ্ছে ব্রাজিল যদি কাল সকালে তাদের পায়ে ফুটবলের শিল্প এনে একবারে ফুল ফোটায়ও বিশ্বকাপে ফুটবলীয় প্রাণ প্রতিষ্ঠা করে, তারপরেও কি এই বিশ্বকাপটা আদৌ মনে রাখার মতো, ইতিবাচক কোনো কারণে মনে রাখার মতো কিছু হবে? সম্ভাবনা খুব কম ভাই, সম্ভাবনা খুব কম। ইতিমধ্যে বিতর্ক এবং কেলেঙ্কারির যদি আপনি তালিকা করেন তাহলে দেখবেন যে এটা ইতিমধ্যে ফুটবল ইতিহাসে, বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত বিশ্বকাপে পরিণত হয়েছে, সবচেয়ে বিতর্কিত বিশ্বকাপে পরিণত হয়েছে। কি অর্থনৈতিকভাবে, কি রাজনৈতিকভাবে, কি প্রশাসনিকভাবে, কি ফিফার ব্যর্থতার দিক থেকে, কি স্বেচ্ছাচারিতার অর্থে, যে কোনো অর্থেই এই বিশ্বকাপটা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে জঘন্য বিশ্বকাপ হিসাবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করছে। তো আমি অলরেডি এ নিয়ে একাধিক কন্টেন্টে কথা বলছি যে কীরকম কমার্শিয়ালাইজেশন হচ্ছে, কীরকম নোংরামি হচ্ছে। আজকে একটু এটার পলিটিসাইজেশনটা যে কোন মাত্রায় গেছে, সোমালিয়ার একজন বিশ্বখ্যাত রেফারি, তাকে 11 ঘন্টা ইমিগ্রেশনে কাস্টডিতে রাখার পরে তাকে ফিরতি বিমানে চড়ায় দেওয়া হয়েছে। ওনাকে অনুমতি দেওয়া হয় নাই আমেরিকা ঢোকার জন্য। উনি ফিফার রেফারি, ফিফার এনলিস্টেড রেফারি হিসাবে ম্যাচ পরিচালনা করতে আসছিলেন। এই ঘটনা ঘটছে। ফিলিস্তিনের ফেডারেশনের প্রেসিডেন্টকে ভিসা দেওয়া হয় নাই। এরকম সব কেলেঙ্কারি চলছেই, চলছেই। সেই জিনিসগুলো একটু বলবো যে আসলে এরকম একটা প্যারাডাইম শিফট কিভাবে হয়ে গেল? কেন আমরা ১৯৭৮ সালের পরে এই ১ম এরকম একটা কলঙ্কিত বিশ্বকাপ দেখতেছি? সেটা একটু বলবো। তারপরেও প্রার্থনাটা করব যে ব্রাজিল, আর্জেন্টিনা যেন এই সব কিছুকে পাশ কাটায় ফুটবল দিয়ে জয় করে নেয় এই জিনিসটা। দেখেন এই দুনিয়াটার যে জিওপলিটিক্যাল শেপ, সেটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না, কেউ পারবে না। কোনো ফুটবল রোমান্টিক কোনো কিছু দিয়ে এই কথা দাবি করা যাবে না যে বিশ্বকাপ কোনোদিনই পলিটিসাইজেশনের বাইরে ছিল, বা জিওপলিটিক্যাল যে দৌরাত্ম্য এটা বিশ্বকাপে আসর করে নাই, করছে, প্রচণ্ডভাবে করছে, এবং গোপন স্রোতের মতো সবসময়ই করে যায়। আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত দেখেন তাহলে ওই সময় পর্যন্ত ফিফা বিশ্বকাপটা এই সুপার পাওয়ারগুলো একটা তামাশায় পরিণত করে রাখছিল। এই বিশ্বকাপ এই মেরুর লোকেরা বয়কট করতো, ওই বিশ্বকাপ ওই মেরুর লোকেরা বয়কট করতো। প্রায় অলিম্পিকের মতো অবস্থা হয়েছিল। অলিম্পিক নিয়ে যে আমরা এত গর্ব করি, অলিম্পিক তো ভয়াবহ অবস্থা ছিল। অলিম্পিকে যখন সোভিয়েত ব্লক বয়কট করতো, আর তখন আমেরিকানরা খেলতো, আমেরিকানরা খেললে সোভিয়েত ব্লক বয়কট করতো। ফুটবলেও প্রায় সেই চিত্র ছিল। ফুটবলে এটার সঙ্গে আরও যুক্ত হয়েছিল লাতিন জাতীয়তাবাদ, মানে মহাদেশীয় একটা জাতীয়তাবাদ। যেমন কয়েকটা বিশ্বকাপ উরুগুয়ে এবং আর্জেন্টিনা জয়েন্টলি বয়কট করলো। আবার 78 পর্যন্ত আমরা এই খেলাটা দেখছি, বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও এটা দেখছি, স্নায়ুযুদ্ধকালে দেখছি। 78-এর বিশ্বকাপটা সম্ভবত শেষ কলঙ্কিত বিশ্বকাপ, যেখানে হোস্টের রাজনৈতিক অবস্থান ফিফাকে প্রভাবিত করছে। সেখানে কলঙ্কটা, হ্যাঁ কলঙ্ক হয়েছে। 78-এর আগেরগুলো আর না বলি, ওই মুসলিনের কারণে 34 বয়কট অমুক তমুক সেগুলো তো হয়েছেই। 78-এ শেষ আর্জেন্টিনায় যে আসরটা হলো এবং আর্জেন্টিনা যেটা প্রথম চ্যাম্পিয়ন হলো, ওটা কলঙ্কিত বিশ্বকাপ ছিল। আর্জেন্টিনায় তখন ভয়াবহ সামরিক শাসন, সেটার কারণে নেদারল্যান্ড তাদের পূর্ণ শক্তির দল নিয়ে যেতে পারে না, তাদের কি প্লেয়ার ইয়েকে নিয়ে যেতে পারে না, ইউয়ান ক্রুইফকে নিয়ে যেতে পারে না। এছাড়া খেলার মধ্যে অনেক কিছু হয়েছে, সেগুলো আপনারা জানেন। কিন্তু 78-এর পর থেকে, মানে 82 থেকে 2022 পর্যন্ত আমরা একটা ভদ্রতার মুখোশ অন্তত দেখছি। ফিফা এই সময়টায় যেহেতু গ্লোবালিও জিওপলিটিক্যালি একটা শান্তি শান্তি একটা কৃত্রিম ভাব হলেও ছিল, সঙ্গে ফিফা একটা অথরিটি হয়ে উঠছে। ফিফা যাই করুক, সারা বছর দুর্নীতি করে, অমুক কেলেঙ্কারি করে, তমুক কেলেঙ্কারি করে, সমস্ত হোস্টের কানে একটু বন্দুক ধরতে পারে বা চোখ মোটা করে কথা বলতে পারে। এটা বলার কারণ হচ্ছে কি, তুমি আমার কথা শুনবা না, ঠিক আছে শুনো না, আগামী আসর, এই আগামী যে 4 বছরের সাইকেল, এখানে তোমার রেভিনিউর খবর করে দেবো।
ফুটবল রেভিনিউ কারে বলে তুমি টের পাবা, ওইটার 5 পয়সা পাবা না এবং চরম নন কোঅপারেশন পাবা। এই ভয়ে না শেষ পর্যন্ত ওই বাঘে মহিষে এক ঘাটে জল খেত। মানে বহুবার বয়কট বয়কট উপক্রম হয়েছে। 94 ইউএসএ 94-এ যখন ওয়ার্ল্ড কাপ হয় তখনও বয়কট বয়কট গেম হয়েছিল, তখনও ভিসা নিয়ে এইসব টেনশন ছিল। কিন্তু ইউএসএ তখন চোখের উপরে ফিফা বসে যে এই নাটক করো না, নাটক করলে এটা সাফার করবা, এটার বিনিময়ে মূল্য চুকাইতে হবে। ভয় পেয়েছে, ভয় পাক, নেগোসিয়েশন করুক বা বাবারে সোনারে বলে এক টেবিলে বসায় যে না দেখো এরকম একটা গ্লোবাল ইভেন্ট, এটা নষ্ট করো না এইসব কেলেঙ্কারি করে। তোমাদের এই খারাপ সম্পর্ক তো আছে, ছিল, থাকবে, তোমরা তো যুদ্ধবাজ, তোমরা কোনোদিনই বন্ধ করবা না এগুলো। ফলে আপাতত কথা শোনো রে বাবা, শুনছে সবসময়। 2022 সাল পর্যন্ত আমরা এই চিত্রই দেখছি। ভেতরে ভেতরে অনেক টেনশন প্রতিটা বিশ্বকাপে ছিল। কাতার বিশ্বকাপে ছিল মানবিকতার টেনশন, এই যে নির্মাণ শ্রমিকদের মৃত্যু, নির্মাণ শ্রমিকদের অবহেলা, অমানবিক পরিবেশে রাখা, এগুলো নিয়ে ইউরোপের কয়েকটা দেশ আসতে চাচ্ছিল না, যে না এই জায়গায় গেলে এই কেলেঙ্কারি আমাদের গায়ে লাগবে। মানবাধিকার সংস্থাগুলোর চাপ ছিল, অমুক তমুক। ফিফা সবাইরে কিন্তু বসাইছে। তখন ওই ইনফান্তিনো সদ্য সদ্য চেয়ারে বসছেন, তখন ফিফার মোটামুটি একটা প্রভাব ছিল। সবাই এক টেবিলে বসায় বুঝাইছে যে বাবারে খেলো, খেলো, জিনিসটা তো বিশ্বকাপ খেলতে হবে। কিন্তু এবার বিশ্বকাপে এসে আমরা চিত্রটা কি দেখতেছি, ডিটেল না বলে অলরেডি একদিন বলছি যে কতটা সেক্টরে কেলেঙ্কারি করছে। এমনি টিকিটের প্রাইসিং, তারপরে 48 দলের একটা আজগুবি কাঠামো, যেখান থেকে কারোর চাইলেও কোয়ার্টার ফাইনালের আগে বাদ পড়ার উপায় নাই, এরকম সব বিচিত্র ব্যাপার স্যাপার তো আছে। নাগরিক জীবন অতিষ্ঠ করে ফেলা, এগুলো তো আছে। এর সঙ্গে শুরু হয়েছে পার্টিসিপেটিং নেশনগুলোর সঙ্গে যাচ্ছে তাই কাণ্ড। ধরেন ইরান, ইরান গুরুত্বপূর্ণ একটা পার্টিসিপেটিং নেশন, বহু পুরনো ফুটবলীয় শক্তি। হ্যাঁ, তারা বিশ্বকাপের কন্টেন্ডার না, কিন্তু তারা তো সব মানে জিতে টিতে যেগুলো কোয়ালিফাই করার দরকার সেগুলো করে বিশ্বকাপ খেলতে আসছে। তাদের সঙ্গে কি আচরণ হচ্ছে আপনি চিন্তা করেন। প্রথমত তাদের খেলাগুলো হচ্ছে ইউএসএ বেস ক্যাম্প করতে দিল না, বেস ক্যাম্প করতেছে তারা পাশের দেশ মেক্সিকোতে। ওকে ফাইন, এটুক পর্যন্ত মেনে নেওয়া যায় যে মেক্সিকোতে বেস ক্যাম্প, কিন্তু খেলার দিনগুলোতে তো হোটেলে থাকবে। এবার সবগুলো টিমকে তাই করতে হবে। এবার এত এত দূরে দূরে বিভিন্ন সময় খেলা পড়বে, সব টিমকে কোনো না কোনো সময় বেস ক্যাম্পের বাইরে গিয়ে কোথাও হোটেলে 2-4 রাত থাকতে হবে। ইরান এই জন্যই ব্যাপারটা মেনে নিচ্ছিল যে ওকে, আমার একবারে ফার্স্ট ম্যাচ থেকেই 2-4 রাত করে হোটেলে থাকা, অন্যরা তো 1 ম্যাচ 2 ম্যাচ পর থেকেই শুরু হয়ে যাবে হোটেলে থাকা। তাহলে মেনে নেই, ঠিক আছে আমি বেস ক্যাম্প মেক্সিকোতে করি, গিয়ে ওই আমেরিকায় হোটেলে থেকে খেলবো। না, একেবারে এই বিশ্বকাপ শুরু হওয়ার 2 দিন আগে জানালে না তোমরা হোটেলে থাকতে পারবা না, তোমরা রাত কাটাতে পারবা না ইউএসএতে। তোমরা সকালে আসবা, যেদিন খেলা ওই দিন সকালে ফ্লাইট ধরবা, ধরে আসবা, এসে খেলবা, খেলে ওই ইসে ঢুকে ড্রেসিং রুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে পানি খেয়ে বাড়ি চলে যাবা। বাড়ি না, মেক্সিকোতে চলে যাবা ফিরতি ফ্লাইট ধরে, কোথাও রেস্ট মেস্টের দরকার নাই। বলেন এটা কোনো ফুটবল? এটা কোনো বিশ্বকাপ? এই কথা শোনার পরে আপনার আর এই বিশ্বকাপের পরে কোনো ভক্তি শ্রদ্ধা থাকবে? ইরান না, ওটা যদি পৃথিবীর জঘন্যতম দেশের সঙ্গে করা হয় তাও তো আমি একই রকম আপত্তি করব। আর সেখানে ইরান তো একটা ফেয়ার যুদ্ধে, মানে তার দিক থেকে খুব ফেয়ার একটা অবস্থায় আছে। যাই হোক, সে পলিটিক্যাল আলাপ না করি, কিন্তু রিয়েলিটি তো এইটারে মানে কার্যত বিশ্বকাপের যে অবস্থা, ইয়েটা ভাবমূর্তিটা বা নীতিগত অবস্থান, সেটা ওই সময় শেষ হয়ে গেছে। এরপরে আমরা দেখছি ইরানি সমর্থকদের ভিসা ডিনাই করা হয়েছে, ইরানি সমর্থকরা খেলা দেখতে আসতে পারবে না। শুধু ইরান না, বিভিন্ন দেশের যারা পার্টিসিপেটিং নেশন তাদের সমর্থকদের উপরে এরকম নানা রকম বার দেওয়া হয়েছে। এ দেশের লোক আসতে পারবে না, ও দেশের লোক আসতে পারবে না। ওকে, আমি বুঝলাম যে ইউএস ভিসা পলিসি এমনিতেই দিনকে দিন কঠোর হচ্ছে, তারা অভিবাসন বিরোধী বিভিন্ন অবস্থান নিচ্ছে, সেটার এই সাইড ইফেক্ট। এখন এটা ফিফার আগেই বোঝা উচিত ছিল। এখানে অবশ্যই ফিফার দায় আছে যে এরকম একটা অভিবাসন নীতি কঠোর করতেছে, ভিসা নীতি এরকম কঠোর হয়ে গেছে, সেরকম দেশে তুমি বিশ্বকাপ পাতাইছো কেন? অবশ্যই ফিফার এটা আগে মাথায় রাখা উচিত ছিল। তারপরেও এটা মেনে নিয়েছি যে না, সেটা সবার ক্ষেত্রেই কঠোর হচ্ছে, আমার ক্ষেত্রেও হয়েছে। তাই বললে তো আপনি রেফারি ঠেকায় দিতে পারেন না। এবং সে রেফারিটা কে? ওমর আরতান। ওমর আরতান আফ্রিকার সেরা রেফারি। ওমর আরতান হচ্ছেন 2025 সালের ওদের বর্ষের সেরা রেফারি, এবং কত বড় হাই প্রোফাইল রেফারি, প্রথম রেফারি হিসাবে উনি ফিফা এবং উয়েফার দুটো বড় আসরে রেফারিং করতে যাচ্ছেন এবছর। 2018 সাল থেকে রেফারিং করেন, টুকটাক ফিফা উয়েফার বিভিন্ন ম্যাচ করছেন, কিন্তু একদম গ্লোবাল ইভেন্টে, ইউএফএ ইভেন্টে এবারই প্রথম এন্ট্রি হচ্ছে।
ইউএফার এই যে সামনে সুপার কাপ অ্যাস্টন ভিলা আর পিএসজি যেটা খেলবে, ওই সুপার কাপ মানে ওই ফাইনাল ম্যাচের উনি রেফারি। একই সঙ্গে ফিফাতেও বেশ কিছু ম্যাচের রেফারি ছিলেন। মানে কি হাই প্রোফাইল একটা মানুষ, সোমালিয়ার ওই ক্ষুধার্ত প্রান্তর থেকে উঠে আসছেন। ওনার ব্যাকগ্রাউন্ড তো আগেই চেক হয়েছে, নিশ্চয়ই লক্ষবার ব্যাকগ্রাউন্ড চেক হয়ে ওনাকে ম্যাচ অ্যাসাইন করা হয়েছে। ম্যাচ অ্যাসাইন করা হয়েছে, ভিসা দেওয়া হয়েছে, উনি ম্যাচ করতে আসছেন। ওনাকে ইমিগ্রেশনে আটকানো হয়েছে। আমেরিকায় পৌঁছায় গেছে লোকটা ফ্লাইটে করে। একজন ফিফা রেফারি তার টিম নিয়ে আমেরিকায় পৌঁছাইছে, ফ্লাইট থেকে নামছে, ইমিগ্রেশনে তাকে 11 ঘন্টা জেরা করা হয়েছে। এরপরে কাস্টডিতে রাখা হয়েছে। কাস্টডিতে রাখার পরে তারে রিটার্ন টিকিট ধরায় তারে সোমালিয়ায় পাঠায় দেওয়া হয়েছে। সোমালিয়া অবশ্য তাকে গণসম্বর্ধনা দেওয়া হয়েছে, তিনি এখন সোমালিয়ান হিরো। কিন্তু সেটা তো সোমালিয়ানদের জায়গা থেকে সোমালিয়ানরা মহৎ কাজ করছে। কিন্তু এইটা কি হলো আপনি বলেন। এখন দেখলাম যে ওই যে ইয়ের পক্ষে, ট্রাম্পের পক্ষে এক লোক সিএনএন বা কোন জায়গায় যেন সাক্ষাৎকার দিচ্ছে, প্রশাসনের কেউ একজন। তার দাবি বা ট্রাম্প ইঙ্গিত দিচ্ছে যে সে কিছু অন্যায়কারীর সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ আছে। এই যে তার ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা তো আপনি আগেই চেক করছেন। আগে চেক করে একটা লোক 2018 থেকে রেফারিং করতেছে। এই লোক তো অন্ধকারে বাস করে না। এই লোক যদি আমি ধরেও নেই যে আপনাদের বাসায় টেরোরিস্টদের সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে তো ইতিমধ্যে তার সম্পর্কে সেগুলো তথ্য আপনার দুনিয়া কাঁপানো গোয়েন্দা সংস্থাগুলো আপনার, তারা কি রিপোর্ট দিচ্ছে? আপনি ফিফারে সে রিপোর্ট দিবেন না যে না এই লোক ব্ল্যাক লিস্টেড, এই লোকরা তোমরা লিস্টে রাখো না, ফাইন, রিপোর্ট দেন নাই, তাহলে ভিসা আটকান নাই কেন? ভিসা তো আপনারই অ্যাম্বাসি দিচ্ছে। যে সেই লোকের তখন আবার ব্যাকগ্রাউন্ড চেক হয়েছে না? একবার তো ফিফা যখন লিস্টেড করছে তখন হয়েছে, আবার যখন ভিসা দিছে, এরপরে লোকটা এসে ল্যান্ড করার পরে আপনি বুঝছেন যে এই লোকটা বাজে লোকের সঙ্গে যোগাযোগ রাখে, ওরে ফিরায় দিতে হবে। কত বড় কেলেঙ্কারি! এবং ফিফা তাতে টুটা শব্দ করে নাই। না ইরানের খেলোয়াড়দের ইস্যুতে শব্দ করছে, না এই ইস্যুতে। সর্বশেষ ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, তাকেও ভিসা দেওয়া হয় নাই। সেটা নিয়েও ফিফার কোনো শব্দ নাই। এখন ফিফা শব্দ করবে কেন? সেই প্রত্যাশা আমরা আর কিভাবে আশা করি? ফিফা আসলে তো একটা ইউএস গভর্নিং ইউএস এর যে সরকার, ইউএস গভর্নমেন্ট, এটার একটা এক্সটেনশন হচ্ছে। আরো বাজেভাবে বললে ওই যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ব্যাপারে যেমন লোকেরা বলে যে আইসিসি হচ্ছে ওই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের দুবাই অফিস। তো ফিফা তো এখন কার্যত ট্রাম্পের একটা গ্লোবাল অফিস। এই তো এখন ফিফা ওই ট্রাম্প টাওয়ারে জায়গাও কিনছে। ট্রাম্প টাওয়ারে কয়েকটা ফ্লোর কিনছে, ফিফার ওখানে রিজিওনাল অফিস করতেছে। এটা নজিরবিহীন কাণ্ড। এই প্রথম তারা কোথাও এরকম কোনো ব্যক্তিগত টাওয়ারে অফিস কিনে জুরিকের বাইরে অফিস করতেছে। এখন ইনফান্তিনো লোকটা আসলে সেই যে কলের পুতুল হবে, ইউএস কলের পুতুল, এটা ব্লাটারকে যেভাবে সরানো হয়েছিল তখনই বোঝা গেছে যে ইনফান্তিনোর জায়গায় যদি কোনো এক্স ওয়াই জেড যে আসবে, সে সহ পুরো ফিফাকে আসলে ইউএস এর কলের পুতুল হয়েই চলতে হবে, যতক্ষণ না পর্যন্ত তারা অন্য কোনোভাবে বাঁচার চিন্তা না করে। ইউএস বাজারের কথা মাথায় রাখলে তাদেরকে ওভাবেই চলতে হবে। ব্লাটারকে কিভাবে সরানো হয়েছিল? ব্লাটার ভালো লোক ছিল এই দাবি আমি কখনোই করি না। ব্লাটার বা প্লাতিনি কেউই ভালো লোক ছিল না। ইনফান্তিনিও ভালো লোক না, কেউই ভালো লোক না। ভালো লোকেরা কেউ এই জায়গায় যায় না, সবাই খারাপ লোক। এখন কথা হচ্ছে যে ব্লাটার খারাপ ছিল, প্লাতিনি খারাপ ছিল, তাদেরকে সরানো হয়েছে এফবিআই অপারেশনের মাধ্যমে, এফবিআই তদন্তের মাধ্যমে, ইউএস জুরিডিকশন সিস্টেম দিয়ে। মানে ওরা যে খারাপ এই বিচারটা কিন্তু কোনো নিরপেক্ষ মাধ্যমে হয় নাই। মানে আমি জানি লোকটা খারাপ, কিন্তু তাদেরকে সরানোর প্রক্রিয়াটা ছিল সরাসরি একটা রাষ্ট্রের রাষ্ট্রীয় বাহিনী দিয়ে তাদেরকে বিচার করা হয়েছে, তাদের বিপক্ষে অভিযোগ আনা হয়েছে, তারাই তদন্ত করছে, করে তাদের শাস্তি দেওয়া হয়েছে। এই তো, নাকি এছাড়া আর কোনো ব্যাখ্যা আছে? তখনই এটা ডিসাইডেড হয়ে গেছে, একদম নিয়তিতে ডিসাইডেড হয়ে গেছে যে ইউএস আসলে ফিফা টেক ওভার করলো। ইউএস ঠিক করে দিল যে যেহেতু তোমরা আমার বাজার নিয়ে ভাবতে চাও, ওকে, তোমার বডি আমি এইভাবে ভেঙে দিলাম। এখন তোমার বডি নেক্সট যেই হোক না কেন তাকে আমার আজ্ঞাবহ পুতুল হয়ে চলতে হবে। তো ইনফান্তিনোর হচ্ছে ভালো লোক এক্ষেত্রে ট্রাম্প আর পেত না। ইনফান্তিনোর মতো জো হুজুর আর পাওয়া সম্ভব ছিল না, আর ট্রাম্পের মতো খামখেয়ালি লোকও আর পাওয়া সম্ভব ছিল না। অন্য কোনো ইউএস প্রেসিডেন্ট এখন ক্ষমতায় থাকলে ব্যাপারগুলো এত নোংরা লাগতো না, তারা একটু লুকায় চুরায় করতো ব্যাপারগুলো, তারা একটু সভ্যতার একটা মুখোশ পরায় দিত জিনিসটারে, ফলে আমরা এত দেখতে পেতাম না।
এত নোংরামি। আর ইনফান্তিনোর জায়গায় একটু স্মার্ট টাইপের লোক হলে এরকম হাত কসলা লাগতো না। এতটাই যে একদম ট্রাম্পের যে একটা পিস প্রাইজ নামে একটা প্রাইজ আবিষ্কার করে ট্রাম্পের হাতে তুলে দিছে, এতটাও নোংরামি করতো না। দুটো লোকের ব্যক্তিগত যে চরিত্র, সেটাও আবার এখানে খুব প্রভাব ফেলছে। যে একদম এক্ষেত্রে অন্য কোনো ফিফা প্রেসিডেন্ট থাকলে কি হতো, গোপনে গোপনে যা ইউএস প্রেসিডেন্ট বলতো তাই মানতো, এবং প্রকাশ্যে অন্তত বলতো যে আমরা ইউএস এর সঙ্গে দিন দরবার করতেছি, কাজটা ঠিক হয় নাই, আমাদের রেফারি আমরা করব, আমাদের ফেডারেশনের প্রেসিডেন্ট তাকে ভিসা দেওয়া উচিত ছিল, ইরানের সঙ্গে যেটা হচ্ছে এটা ঠিক হয় নাই। আবার অন্য কোনো ইউএস প্রেসিডেন্ট হলে তিনিও খুব কূটনৈতিক হতেন, তিনি বলতেন যে এই সোমালিয়ান রেফারিকে ছাড়ো, ওরে প্রয়োজনে চোখে চোখে রাখবা, কিন্তু ওরা আসতে দাও, মানুষের চোখ পড়ে এরকম কিছু করা যাবে না। এই সভ্যতা ভব্যতাটাও বিলুপ্ত হয়েছে এই দুটো লোকের দুটো ব্যক্তিগত স্বভাবের কারণে। একজন হচ্ছে অত্যন্ত খামখালি, আরেকজন নতজানু মেরুদণ্ডহীন একটা ব্যাপার। তা না হলে আসলে স্ট্রাকচারটা বদলে গেছে ওই ব্ল্যাটারের যে মুহূর্তে পতন হয়েছে সেই মুহূর্তেই। এখন কথা হচ্ছে যে এই দুষ্ট চক্রে তো আমরা ঢুকে গেছি, এই দুষ্ট চক্রের রোজই নিন্দা করব, বিশ্বকাপ কি তাহলে হবে না? বিশ্বকাপের মধ্যেও হবে। আসলে শেষ পর্যন্ত এইসব উৎসব বিশ্বযুদ্ধের সময় ছাড়া তো সবসময় বিশ্বকাপ হয়েছে, এক পক্ষের বয়কটের পরেও বিশ্বকাপ হয়েছে, বিশ্বকাপের গৌরব তাতে ম্লান হয় নাই। এই আগামীকাল ভোরবেলায় ব্রাজিল মাঠে নামবে, আমরা কার্লো আনচেলত্তির ম্যাজিক দেখার জন্য ওয়েট করব। বুকের ভেতরে কথাগুলো থেকে যাবে এবং আমার ধারণা ইতিহাসে এই বিশ্বকাপটা কলঙ্কিততম বিশ্বকাপ হিসাবেই থেকে যাবে, এখনো পর্যন্ত সবচেয়ে কলঙ্কিত, তাতে কোনো সন্দেহ নেই। ভবিষ্যতেও কেউ এর ছাড়া যাবে বলে মনে হয় না। তারপরে আমি খুব প্রার্থনা করি যে এই যে বিভিন্ন রাষ্ট্রনায়ক এবং ফিফা প্রধানদের যে শিশুসুলভ ব্যর্থতা, এই জিনিসটা কাটায় তোলার দায়িত্ব ফুটবলাররা নিজেদের পায়ে নিয়ে নেন। জার্মানির ফুটবলাররা নেন, ফ্রান্সের ফুটবলাররা নেন, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, সব ফুটবলাররা দায়িত্ব নেন যে আপনারা মাঠের বিউটি দিয়ে এই সব ম্লান করে দেন, এদেরকে আপনারা উড়ায় দেন, বুঝাই দেন যে ফুটবলের চেয়ে বড় এরা না, কোনো ইনফান্তিনো ট্রাম্প ওই গোল বস্তুটার চেয়ে বড় হইতে পারে না, রোনালদোর পায়ের ম্যাজিক বা মেসির পায়ের ম্যাজিকের চেয়ে এই সব অপদার্থ লোকজনের ম্যাজিক বড় হইতে পারে না। আগামীকাল সকাল থেকে সেটা শুরু হোক। আমি যে ম্যাচগুলো হয়ে গেছে তাদের কাউরে ছোট করতেছি না, তারাও ইতিমধ্যে খুব চমৎকার চমৎকার স্টোরির জন্ম দিচ্ছেন। হোপফুলি আমরা ছোট দলের কাছ থেকেও বড় বড় স্টোরি দেখব। হ্যাঁ, প্রথম ম্যাচটাই অনেকগুলো রেড কার্ড হয়েছে, রীতিমতো সেই পর্তুগাল নেদারল্যান্ড ম্যাচকে হার খাওয়া দেওয়ার মতো একটা অবস্থা হয়েছিল, কিন্তু হোপফুলি আগামী সবগুলা ম্যাচ তার ওই বিউটি দিয়ে এই সব কিছুকে ম্লান করে দেবে, আমরা বিশ্বকাপের গল্প বলতে থাকবো। তবে এটাও ঠিক যে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সিরিজ চলতেছে, ক্রিকেট সিরিজ, এই ক্রিকেট সিরিজের গল্পও এর মাঝখানে মাঝখানে কিন্তু করতে হবে। ফলে বিশ্বকাপ এবং ক্রিকেট, ফুটবল এবং ক্রিকেট হাত ধরাধরি করে চলুক, ইনফান্তিনোরা ম্লান হয়ে যাক, টিকে থাক মেসি রোনালদোরা। সবাই ভালো থাকবেন।